বন্ধুরা, আমরা এতদিন ধরে যেই মুভির অপেক্ষা করেছিলাম সেই মুভির এক্সপ্লেন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমি বলছিলাম প্রভাসের কালকি মুভির কথা। মুভির শুরুতেই আমাদেরকে অশ্বত্থামাকে দেখানো হয় একজন পরাজিত সৈনিক হিসেবে, যেখানে মহাভারতের কিছু দৃশ্য দেখা যায়। এই মুভিটাতে অশ্বত্থামাকে দেখানো হয়েছে একজন সুপার ওয়ারিয়র হিসেবে, যার কপালে তোমরা দেখতে পাবে একটা অদ্ভুত মণি রয়েছে। মহাভারত অনুসারে অশ্বত্থামা 1000 বছর ধরে এই পৃথিবীতে জীবিত রয়েছে এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী 7 জন অমর চিরঞ্জীবীর মধ্যে তিনি একজন। ভগবান শিবের আশীর্বাদে যখন অশ্বত্থামার জন্ম হয় তখন থেকেই তার মাথায় একটা দিব্যমণি দেখা যায়, যার সাহায্যে তার শরীরের মধ্যে যোগ হয় কিছু দিব্য শক্তি এবং তার কারণে সে এমন একজন মহান যোদ্ধা হয় যার কারণে তাকে হারানো প্রায় অসম্ভব। মহাভারতে যুদ্ধ চলাকালীন অর্জুন এবং অশ্বত্থামার 2 ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত, তাই শ্রীকৃষ্ণের অনুরোধে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্রটা ফেরাতে পারে না, কারণ তার কাছে এই জ্ঞান ছিল না। যার কারণে ওই ব্রহ্মাস্ত্র অভিমন্যুর স্ত্রীর গর্ভে থাকা বাচ্চাকে মেরে ফেলে, যার ফলে পাণ্ডবদের শেষ বংশের মৃত্যু হয়। এর জন্য শ্রীকৃষ্ণ প্রচণ্ড রেগে যায়, তাই সে অশ্বত্থামার দিব্যমণি ছিনিয়ে নেয় এবং তাকে অভিশাপ দেয় সে কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকবে আর তার ক্ষতস্থান থেকে সবসময় রক্ত বের হতে থাকবে এবং সে মুক্তি পাওয়ার চেষ্টা করলেও তার মৃত্যু হবে না। এরপর কলিযুগের পাপ যখন শেষের দিকে পৌঁছবে তখন ভগবান বিষ্ণু কল্কি রূপ ধারণ করবে, যাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় অশ্বত্থামাকে এবং এভাবেই তার পাপ মোচন হবে। এই জন্য অশ্বত্থামা এবং বাকি চিরঞ্জীবীরা অপেক্ষা করে আছে কল্কির জন্মের জন্য। আজ থেকে প্রায় 700 বছর পরের একটা ফিউচার দুনিয়া দেখানো হয়েছে, যেখানে সমস্ত পাপের মধ্যে জন্ম হবে অবতার কল্কির এবং সেখানে মানুষ বিজ্ঞানের সাহায্যে অনেক এগিয়ে থাকবে। ঘটনাটা শুরু হয় 2898 এডি, যা মহাভারতের 6000 বছর পরের ঘটনা। সেখানে এমন এক বিশ্বকে দেখানো হয়েছে যেখানে সবকিছুই ধ্বংসের পথে, যার মধ্যে অবশিষ্ট আছে একমাত্র শহর কাশী এবং সেখানে রাজত্ব করছে সুপ্রিম লিডার ইয়াস্কিন, যাকে অভিহিত করা হয়েছে কালী নামে। এবং সেখানে বানানো হয়েছে একটা মেগা কমপ্লেক্স, যেটাকে দেখতে ছিল উল্টো পিরামিডের মতো। এই কমপ্লেক্সের বাইরের কমান্ডারের নাম মানব, যে কিনা ইয়াস্কিনের সেনাপতি। আমি এমন সময়ের কথা বলছি যেখানে শেষ হয়েছে মনুষ্যত্বের, না আছে তৃষ্ণা মেটানোর জন্য জল, না আছে বাঁচার জন্য খাবার, কিন্তু টেকনোলজি আকাশ ছুঁয়েছে। যেখানে কন্ট্রোল করা হয়েছে গ্র্যাভিটিকে, তৈরি করা হয়েছে ফ্লাইং কার এবং তৈরি করা হয়েছে এআই রোবট, যেটা এখনকার সময়ে কল্পনার বাইরে এবং সেটা সেই সময় বাস্তবে পরিণত হয়েছে। এখানে থাকা কমপ্লেক্সের ভেতরে বাস করে ধনী ব্যক্তিরা, যারা সব ধরনের সুবিধা পেয়ে থাকে এবং সেখানে গরিবদের ধরে এনে কাজে লাগানো হয়। যেখানে দেখতে পাবে কিছু বাউন্ডারি হান্টারদের, যারা পয়েন্ট সংগ্রহ করতে ব্যস্ত এবং যেই বাউন্ডারি হান্টারের কাছে 1 মিলিয়ন পয়েন্ট হবে সে সুযোগ পাবে এই আলিশান কমপ্লেক্সে বসবাস করার। এবং এখানে এমন একটা স্ক্যানার দেখানো হয়েছে যার সাহায্যে তাদের পয়েন্ট দেখা যাবে। এবং সেই সময় সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল মেয়েদের, বিশেষভাবে যারা ভার্জিন। আর এই সময় রাজা ইয়াস্কিন, যে নিজেকে ভগবান মনে করে, যার বয়স 200 বছরেরও বেশি, এবং সে তার স্পাম দিয়ে ওই কুমারী মেয়েগুলোকে প্রেগনেন্ট করে। তাছাড়া তার এখন এমন একজন মেয়ের প্রয়োজন যে তার স্পাম 120 দিন গর্ভে ধারণ করতে পারবে। সে ওই মেয়েগুলোর গর্ভের নির্যাস দিয়ে একটা সিরাম তৈরি করে, যা দিয়ে সে নিজেকে সবচেয়ে শক্তিশালী বানাতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত সে এরকম মেয়ের সন্ধান পায়নি যে তার স্পামকে 120 দিন গর্ভে ধারণ করতে পারবে। আসলে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যার কারণে ওই মেয়েগুলো মারা যায়, না হলে তার বাচ্চারা মারা যায়। তার জন্য সেখানে থাকা বাউন্ডারি হান্টার, যারা পয়েন্টের জন্য ছোট্ট ছোট্ট কুমারী মেয়েগুলোকে খুঁজে বার করে আলাদা করে এবং তাদের মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক 1 মিলিয়ন পয়েন্ট করতে হবে ওই কমপ্লেক্সের মধ্যে বসবাস করার জন্য। এরপর মুভিতে একটা ভয়ানক দৃশ্য দেখানো হয় যে ওই মেয়েগুলোকে দিয়ে তারা আসলে কি করে। সবার প্রথমে তাকে প্রেগনেন্ট করা হয়, যার বয়স হয় 90 দিন। এরপর তাকে একটা প্রাইভেট চেম্বারে শোয়ানো হয়, যেখানে একটা পাইপ লাগানো হয় তার গর্ভের সাথে, যা দিয়ে ওই সিরাম নির্যাস তোলা হতো। এবং এটা শেষ হলে ওই মেয়েটাকে ফেলে দেওয়া হতো আগুনের মধ্যে, যার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট। এরপর ওই সিরাম নিয়ে কমান্ডার মানব ইয়াস্কিনের কাছে নিয়ে আসে, কিন্তু এই সিরামে তার কোনো লাভ হয় না। আসলে এই সিরামে পয়জন মেশানো ছিল। এরপর দেখা যায় এত পাপের মধ্যেও এমন কিছু মানুষ ছিল যারা এখনো ভগবানকে বিশ্বাস করত। আর এই মুভিতে তাদেরকে ডাকা হয়েছে রিবেলস নামে এবং তারা যেখানে থাকে সেই এলাকার নাম দেওয়া হয়েছে শাম্বালা এবং সেই শহরকে এখনো পর্যন্ত গোপন রাখা হয়েছে, না হলে ইয়াস্কিন এই শহরটাকে ধ্বংস করে ফেলতো। এই রিবেলরা গোপনে অসহায়দের সাহায্য করত, যাদের মেন লিডারের নাম ছিল মারিয়াম এবং সে বিশ্বাস করত সব অবতারের উপর। তার বিশ্বাস ছিল একদিন কালকে আসবে আর সব অন্যায় অত্যাচার বন্ধ করবে। মুভিতে এমন কিছু লোকেদেরকে দেখানো হয় যাদেরকে কাশি থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই দায়িত্ব পালন করছে কিছু বাউন্ডারি হান্টার, যার মধ্যে এমন একটা বাচ্চা ছিল যে নিজেকে ছেলে বলে দাবি করে, কিন্তু সে আসলে একটা মেয়ে ছিল, কারণ সে ভালো করে জানতো মেয়ের পরিচয় দিলে কি হবে। এরপর সবাইকে আলাদা করলে ওই বাচ্চা মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সেখানে দিবিয়া নামের একজন মেয়েকে দেখানো হয় এবং তার কাছে এক ব্যক্তি অশ্বত্থামার ওই মণিটা নিয়ে আসে, কারণ দিবিয়া ছিল গর্ভবতী। আর তখনকার সময় এটা বিশ্বাস করা হতো এই মণির আশেপাশে যদি কালকি থাকে তাহলে এই মণিটা জ্বলে উঠবে, কিন্তু তখন এমন কিছু ঘটে না। মানে তার গর্ভের বাচ্চাটা ওই
অবতার ছিল না। ঠিক তখনই কিছু বাউন্ডারি হান্টার তাদেরকে সেখান থেকে ধরে ফেলে এবং ওই মণিটা সেখানে কোথাও ছিটকে পড়ে যায়। তখন ওই মেয়ে বাচ্চাটা মণিটা উঠিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং তার পিছনে একটা রোবট তাকে ধাও করতে থাকে। অন্যদিকে দিবি আর রিবেলকে পেশ করা হয় মানবের সামনে, যেখানে মানব প্রজেক্টরের সামনে মারিয়ামের সাথে কথা বলে। সে বলে সে যদি সাম্বালার লোকেশন তাকে দেয় তাহলে সেই দুইজনকে ছেড়ে দেবে, কিন্তু দিবিয়া তাকে এমনটা করতে বারণ করে দেয় কারণ সে মৃত্যুকে বেছে নেবে। তাই কমান্ডার মানব তাকে সেখানেই মেরে ফেলে। ঠিক এর পরের মুহূর্তেই মুভিতে এন্ট্রি হয় ভৈরবের, যে পেশায় একজন বাউন্ডারি হান্টার এবং তারও অন্যান্য বাউন্ডারি হান্টারের মতন একটা ইচ্ছা ছিল 1 মিলিয়ন পয়েন্ট করা। এই জন্য ভৈরব 5000 পয়েন্টের জন্য একটা ছেলেকে ক্যাপচার করে এবং এর জন্য অন্যান্য বাউন্ডারি হান্টারের সাথে তাকে লড়াই করতে হয়। ভৈরব ছিল একজন স্মার্ট ওয়ারিয়র এবং সে রক্সি নামের একটা মেয়েকে ভালোবাসত। রক্সি 70 দিনের জন্য কমপ্লেক্সে একটা কাজ করার সুযোগ পায়। তখন ভৈরব তাকে বলে সে যেন তাকেও সেখানে যাবার সুযোগ করে দেয়। এই জন্য রক্সি কোনো মতে 1 ঘন্টার জন্য একটা পাস ম্যানেজ করে। এরপর ভৈরব প্রথমবারের মতন সেই সুন্দর কমপ্লেক্সের দুনিয়া দেখতে পায়। এরপর হঠাৎ একটা গার্ড ভৈরবকে সেখান থেকে বার করে দেয়, যার কারণে সে একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে এবং ওই কমপ্লেক্সের কথা ভাবতে থাকে যেখানে যাওয়া তার একমাত্র উদ্দেশ্য। এরপর সেই রোবটটাকে দেখানো হয় যে ওই বাচ্চা মেয়েটার পিছু করছিল। বাচ্চাটা তখন একটা ভাঙাচোরা শিব মন্দিরে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই চিরঞ্জীবী অশ্বত্থামাকে এবং সে ওই বাচ্চাটাকে রক্ষা করে। এরপর বাচ্চাটা অশ্বত্থামাকে ওই মণিটা দেখায়। মণিটা তখন জ্বলছিল। এর মানে কল্কি অবতারের জন্ম কোনো মেয়ের গর্ভে হয়ে গেছে, আর সেই মেয়েটা হচ্ছে ইয়াস্কিনের ল্যাবে থাকা একটা মেয়ে, যে কিনা তার স্পাম 5 মাস ধরে গর্ভে ধারণ করেছিল এবং তার নাম ছিল সুমতি। ঠিক তখনই তার একজন সঙ্গী তাকে ফাঁসিয়ে দেয়, যার কারণে তাকে ত্রিভুজ চেম্বারে আনা হয় এবং সেখানে চালু করা হয় সিরাম তৈরির প্রক্রিয়া। কিন্তু সুমতি কোনোভাবে সারভাইভ করে যায়, কারণ 1 ফোঁটা সিরাম নেবার পরেই ওই মেশিনটা নষ্ট হয়ে যায় এবং সেই মুহূর্তে মহাভারতে থাকা অর্জুনের ধনুষটা তারা দেখতে পায় এবং সেটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আমাদেরকে লিলি নামের একটা মেয়েকে দেখানো হয় এবং সে রিভেলস গ্রুপের একজন সদস্য ছিল, আর সে সুমতিকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে অশ্বত্থামা তার মণিটাকে ধারণ করতে সফল হয়। এর মানে সে এখন অভিশাপ মুক্ত হয়ে গেছে এবং তার এখন দায়িত্ব কল্কি অবতারের মাকে রক্ষা করা, মানে সুমতিকে। অন্যদিকে সুমতি একটা টানেল দিয়ে কমপ্লেক্সের বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু সে চারিদিকে আগুন দেখতে পায়, যার কারণে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ বাঁচায়। সেই আগুনে সবাই পুড়ে গেলেও সুমতির কোনো কিছুই হয় না। অন্যদিকে ভৈরবের সাথে অদ্ভুত কিছু ঘটতে দেখা যায় এবং তার সামনে একটা কৃষ্ণর মূর্তি এসে পড়ে, কিন্তু সে সেটা সামলে নেয়, যার কারণে সে নিজের মধ্যে অন্যরকম ফিল করতে থাকে। অন্যদিকে লিলির রিভেজ বন্ধুরা টানেলের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু লিলি সুমতিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। সেখানে থাকা আরেকজন সুমতিকে সাম্বালার উদ্দেশ্যে নিয়ে যেতে থাকে। আর বন্ধুরা, মুভির নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ নেক্সট পার্টের এক্সপ্লেনেশন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। তাই সবাইকে রিকোয়েস্ট করব পরের পার্টটা দেখার জন্য।